দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তার যারা প্রতিপক্ষ তারা তাকে টিটকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী, ক্রীতদাসী। চীনের সঙ্গে তো যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো, তিনি যদি সরাসরি আইএসআই এর সহযোগিতা নিতেন, পাকিস্তানের সহযোগিতা নিতেন, যেটা বর্তমানে ইউনূস সরকার করছেন। বিএনপি দলগতভাবে ভারতের বিরোধিতা করছে। ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছে ডিসেম্বর মাসের 11 তারিখ রোজ বুধবার, এবং দেশের বাইরে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে। ভারতে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন, ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এখানেও শেখ হাসিনা বেশ কয়েকবার ডুয়েল খেলার চেষ্টা করেছেন, ডবল স্ট্যান্ডার্ড তিনি শো করেছেন। তিনি কখনো আত্মতৃপ্তিতে যে তিনি বড় হয়ে গেছেন, ভারতের কোনো সহযোগিতা তার দরকার নেই। দ্বিতীয়ত তিনি ভারতকে যা দিয়েছেন ওটি ভারত 14 জন্মেও তার ঋণ শোধ করতে পারবে না, এই কথা তিনি প্রকাশ্যে বলেছেন। ভারত স্বাভাবিকভাবে নেয়নি। ভারত তাকে সবসময় মনে করেছে যে তিনি দিল্লির অনুগ্রহ ভাজিকা। দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তার যারা প্রতিপক্ষ তারা তাকে টিটকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী, ক্রীতদাসী। তো এই কথাগুলো শেখ হাসিনা হয়তো শুনেছেন, তাকে মর্মাহত করেছে, বেদনাহত করেছে, এবং তিনি সেই জায়গা থেকে বের হওয়ার জন্য এই সব আমার হাতে সব ক্ষমতা, তিনি বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। দিল্লি দাসীর পরিবর্তে দিল্লিকে নিজেদের বা নিজের দাস বানানোর জন্য তিনি ঔদত্ত দেখানোর চেষ্টা করেছেন, যেটি বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। শেখ হাসিনা তৃতীয়বারের মতো এই তার যে ছলচাতুরি নির্বাচন, এর সাথে সফল হওয়ার পর তার যে উষ্মা, ক্রোধ, তার যে রাগ, এটা বহু বহু গুণে বেড়ে গিয়েছিল। ফলে তিনি ভারতের সঙ্গে খেলার চেষ্টা করেছেন, এটি ভারত স্বাভাবিকভাবে দেয়নি। চীনকে অস্বীকার করতে পারেননি, তার লোভ হয়েছে চীনের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করবেন, এবং তার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে চীন তো আমাদের জন্য বস্তা ভরে ভরে টাকা নিয়ে বসে আছে। তো চীনের সঙ্গে সেই যে কূটনৈতিক সমঝোতা, এটা ভারত স্বাভাবিকভাবে নেয়নি। তিনি আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক করতে চেয়েছেন, আবার আমেরিকার সঙ্গে একবার সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন, কিন্তু বিকল্প তিনি শক্তির সন্ধান তিনি করেননি। চীনের সঙ্গে তো যদি তার বন্ধুত্ব বা আমেরিকার সঙ্গে যদি তার বন্ধুত্ব করতে হতো, তিনি যদি সরাসরি আইএসআই এর সহযোগিতা নিতেন, পাকিস্তানের সহযোগিতা নিতেন, যেটা বর্তমানে ইউনূস সরকার করছেন, ওটা খুব দ্রুত হতো। রাতারাতি একেবারে সরাসরি একেবারে আপনি কারো দরবারে যাবেন, সবাইকে তো পিঠ ধরতে হয়, এটাই তো আমাদের এই সমাজের নিয়ম। দুই হাতে পাকা খেলোয়াড়ের মতো খেলার চেষ্টা করেছেন, এবং সেই খেলার ফলে তিনি যে অবস্থার মধ্যে পড়েছেন, আপনি দেখবেন যে এগুলো যখন গবেষণা হবে, সবাই দেখবে যে এই যে শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকা এবং ভারতের জয়েন্ট একটা অপারেশন ছিল। এই শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়েছে, অবাধ্য শেখ হাসিনাকে বাধ্য করার জন্য, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে আগামীতে আরো বড় পরিসরে বাংলাদেশে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে বাস্তবায়নের জন্য তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সুযোগ যে তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য তারা শেখ হাসিনাকে কায়দার দুর্বল করে নিজেদের কৃতদাসী বানাতে হবে। শেখ হাসিনার অবর্তমানে যে অরাজকতা তৈরি হবে, সেই অরাজকতা তারা গোলা পানিতে মাছ শিকারের মতো একটা ব্যবস্থা করবে, যেটা তারা এখন করে যাচ্ছে। তো এটা শেখ হাসিনার সেই পরিণতি। সেখান থেকে বিএনপি কিন্তু এখনো শিক্ষা নিতে পেরেছে কিনা আমি বলতে পারবো না, পিছু টান দিল। ওই যে পিছু টান দিল, আর শেখ হাসিনাকে অনিচ্ছা সত্ত্বেও তারা কিন্তু কাছে ডেকে নিল। তো এইভাবে ডুয়েল খেলতে গিয়ে বা সিদ্ধান্ত নিতে না পারার কারণে দেখা গেল 2014, 2018 এবং 2024-এ বলতে গেলে ভারত বমি খাওয়ার মতো করে শেখ হাসিনাকে গ্রহণ করেছে। তো এখন ভারত আসলে কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় বসাতে চাচ্ছে, নাকি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে, এটা আমি বলতে পারবো না। এটি জনাব তারেক রহমান সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, বা রুহুল কবির রিজভী সাহেব, বা সালাউদ্দিন সাহেব, যিনি ভারতে ছিলেন দীর্ঘদিন, তারা বলতে পারবেন। কিন্তু এই যে লং মার্চের মাধ্যমে এটি যদি ডুয়েল খেলা হয়, অর্থাৎ আপনি এক পক্ষের মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আবার অন্যদিকে জনগণকে ঠিক রাখার জন্য বলবেন যে ভারত বিরোধী লং মার্চ চলবে, কাপড় পোড়াবে, এটা আমরা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য, পাবলিক সেন্টিমেন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কাজগুলো করেছি, এটি ভারত গ্রহণ করবে না। এটি তারা মনে করবে সেই আগের জামানাতে বিএনপি ভুলের মতো, জিয়াউর রহমান সাহেবের মতো
এটি মনে করবে শেখ হাসিনা তাদের সাথে যেই কাজ করেছে, যেই লাউ সেই কদু। অতএব তারা শেখ হাসিনাকে নিয়েই তৃপ্ত থাকবে, আওয়ামী লীগকে নিয়েই তৃপ্ত থাকবে। বিএনপির সঙ্গে তারা ফার্দার কোনো নেগোসিয়েশনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে বিএনপিকে তার যে রাজনীতির হিসাব, সেই রাজনীতির হিসাবে তাকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ভারত বিরোধী শক্তির সঙ্গে একেবারে কৌশলগত পার্টনারশিপ করতে হবে, পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে। এখানে ভারতের দিকে ফিরে তাকানো যাবে না। তাহলে বিএনপি পিছিয়ে পড়বে। এর কারণ হলো এই যে বিএনপি যে বড় দল, কেননা এখানে জামাত যাই করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করেন না কেন, ভারত কিন্তু কখনোই আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামাতকে কল্পনা করছে না বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কল্পনা করছে না। তারা বিএনপিকে কল্পনা করছে। বিএনপির সঙ্গে তারা একটা ডাইরেক্ট ডিল চাচ্ছে এবং এই যে যা কিছু হলো এর ফলে এই ডিলটা এখানে বন্ধ হয়ে গেল। এর ফলে ভারত যেটা করবে সেটা হলো একদিকে তারা শেখ হাসিনাকে প্রমোট করবে, অন্যদিকে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নতজানু হয়েও তার সরকার যাতে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। ২ বছর, ৩ বছর, ৪ বছর। এবং তারা কিন্তু এরশাদকে ৯ বছর ক্ষমতায় রেখেছিল এই ভারত। 9 ইয়ার্স কত চেষ্টা করে কিন্তু পারা যায়নি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ভারত ৯ বছর ছাড় দেয়, অর্থাৎ ভারত যদি কিছু, কিছু বিষয়ে এই মুহূর্তে ছাড় দেয় তাহলে কিন্তু ইউনূসের সরকার টিকে যাবে। এবং ডক্টর ইউনূসের সরকার যদি টিকে যায় তাহলে বিএনপির জন্য এটি একটা মরণ ফাঁদ। একেবারে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বিপদে পড়ে যাবে এই মুহূর্তে। এবং জামাতের সঙ্গে তাদের যে বিরোধ, সেই বিরোধে জামাত সঙ্গতিকারণ ইউনূসের পক্ষে চলে যাবে। ফলে কি হলো? দেখেন এই একটা লং মার্চের কারণে পুরো রাজনীতির যে হিসাব আমার দৃষ্টিতে মনে হলো যে এটা একেবারে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে। আপনি কি মনে করেন? যদি দ্বিমত পোষণ করেন, ভিন্ন মত পোষণ করেন, কমেন্ট করে জানান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।